এরা গণতন্ত্রের কথা বলে কিন্তু স্বৈরাচারী আচরণ করে, গণতন্ত্রের কথা বলে অগণতান্ত্রিক কার্যক্রম যা আছে সবগুলো কিছুই, তাদের সব কার্যক্রমেই বিবেচনায় নিলে দেখা যাবে একজন ফ্যাসিস্ট অর্থাৎ ফ্যাসিস্ট সরকাররা, যে ফ্যাসিজমের যে জনক যে হিটলার কি মুসলিম, তাদের চাইতো জঘন্য জনকে পরিণত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার দোসর। আজকে গোটা দেশের মানুষ আতঙ্কগ্রস্ত। আমরা প্রতিদিনই দেখি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ঘোষণা দেয় গ্রেপ্তার করা হবে, ডেভিল হান্ট পরিচালনা করা হবে। ডেভিলদের গ্রেপ্তার না করে আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেপ্তার করা হয়। ডেভিলদের গ্রেপ্তার না করে, সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে, খুনিদের গ্রেপ্তার না করে, লুটেরাদের গ্রেপ্তার না করে আওয়ামী লীগের শান্তিপূর্ণ, ছাত্রলীগের শান্তিপূর্ণ গণতান্ত্রিক শক্তি পূজারী দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ, যার জন্ম থেকে অনেকের জানার খুব আগ্রহ যে লকডাউনে যদি বাধা দেয়া হয়, লকডাউনে আপনাদের কোনো নাম টেনে আপনার কর্ম করতে যদি না দেয় তারা, আপনারা তখন কি নতুন কি কর্মসূচি নিয়ে চিন্তা করেন আপনারা? দেখুন, লকডাউন কর্মসূচি একটা গণতান্ত্রিক কর্মসূচি। গণতান্ত্রিক আন্দোলনকে গণবিস্ফোরণে, গণ অভ্যুত্থানে আমরা পরিণত করতে চাই এবং বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে সেই আন্দোলনকে শরিক হওয়ার জন্য প্রস্তুত। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাউদ্দিন নাসিম, তার কাছে। নাসিম ভাই, আপনাকে শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা। ঢাকার লকডাউন শব্দটা আমরা করোনার সময় ব্যাপক একটা আলোচিত বিষয় ছিল। মানে সবকিছু বন্ধ, ট্রান্সপোর্ট বন্ধ, মানুষের মুভমেন্ট বন্ধ, কারণ মুভমেন্টের মাধ্যমে মহামারী ছড়িয়ে পড়ছিল। এবং এই নামে লকডাউন গত আন্দোলনের সময় আমরা দেখেছি, তারা হরতাল বলে নাই, অবরোধ বলে নাই, লকডাউন, ব্লকেড, এই ধরনের কর্মসূচি কথা বলেছে। আওয়ামী লীগ কেন এই নামটা এই মুহূর্তে বেছে নিল, এটা একটা প্রশ্ন আছে অনেকের মাঝে। আপনি কি বলবেন এটা? প্রশ্ন থাকলে তো অনেকে অনেক ধরনের প্রশ্ন করতেই পারে, এটা তো তার অধিকার। আমি তাদের প্রশ্ন নিয়ে তো আমি উত্তর দিতে পারবো না, আর কেনই তারা এই প্রশ্ন করেছে এটাও আমি জিজ্ঞাসা করতে চাই না। তবে একটা জিনিস হলো, লকডাউন, ঢাকায় লকডাউন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগ, ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ সহ সকল সহযোগী সংগঠনের সমন্বিতভাবেই লকডাউন ঢাকা কর্মসূচি আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। এটা একটি গণতান্ত্রিক আন্দোলনের একটি রাজনৈতিক কর্মসূচি। এই কর্মসূচিটি পালনের জন্য আমরা ঢাকাবাসী সহ দেশবাসীকেই আমরা আহ্বান জানিয়েছি। এই কর্মসূচি শুধুমাত্র আওয়ামী লীগের কর্মসূচি হিসাবে কিন্তু আমরা বিবেচনায় নেইনি। আমরা মনে করি যে কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে, এই কর্মসূচি সফল করার জন্য আমরা প্রত্যাশা করছি সকল গণতান্ত্রিক শক্তির সমর্থন। আমরা সকল রাজনৈতিক দল যারা বাংলাদেশে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সাংবিধানিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, যারা বাংলাদেশে প্রগতিশীল যে রাজনৈতিক দলগুলো আছে, যারা আর যাই হোক যে বাংলাদেশ বিরোধী শক্তি, সেই শক্তির সমর্থন নিয়েই এবং 14 দলের শরিক সংগঠনগুলোর সাথে আমরা সংযুক্তি রেখেই আমরা বাংলাদেশের তরুণ প্রজন্ম, নবীন প্রজন্ম,
শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, নিম্নবিত্তের মানুষ থেকে আরম্ভ করে সর্বপর্যায়ের মানুষের, সকল শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকেই এই লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দেখবেন আপনি এটার একটা ধারাবাহিকতা আছে। ধারাবাহিকতাটা কিন্তু হঠাৎ করেই লকডাউন দেওয়া হয়নি। লকডাউনের আপনি যে ভাষায় ব্যাখ্যা করেছেন সেটা এক ধরনের, কিন্তু রাজনৈতিক পরিভাষাটা কিন্তু একটা ভিন্ন মাত্রা আছে। এই কর্মসূচিটি আমরা মনে করি বাংলাদেশের মানুষ দীর্ঘ 16 মাস অবৈধ দখলদার, অনির্বাচিত, অসাংবিধানিক ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের দুঃশাসনে, নিপীড়নে, নির্যাতনে, হত্যা থেকে আরম্ভ করে জখম, খুন, লুটপাট, ধর্ষণ থেকে আরম্ভ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের, পুলিশ বাহিনীর সদস্যদের, আনসার বাহিনীর সদস্য সহ যারা জীবন দিয়েছে, আওয়ামী লীগের যে হাজার হাজার নেতাকর্মীর উপর আঘাত করা হয়েছে, হত্যা করা হয়েছে, অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংবাদিক, সাহিত্যিক, শ্রমজীবী মানুষ থেকে আরম্ভ করে পেশাজীবী কেউই কিন্তু রেহাই পায়। লুটপাট, অগ্নিসন্ত্রাস, অগ্নিসংযোগ, থানা লুট, 460টির মতো পুলিশ স্টেশন, থানা লুট, অস্ত্র লুট, গোলাবারুদ লুট, জেলখানা, জেল কারাগার লুট করে দেশের চরম যে ক্ষতিটি এই 16 মাসে করেছে এই অবৈধ দখলদার সরকারের নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরাসরি নির্দেশে বাংলাদেশ একটি সন্ত্রাসীদের, জঙ্গিদের রাজত্বে পরিণত হয়েছে। এখানে আইনের শাসন নাই, এখানে গণতান্ত্রিক অধিকার নেই, এখানে আইন শৃঙ্খলার চরম অবনতি, মানুষের বাক স্বাধীনতা নাই, কথা বলার অধিকার নাই, সাংবাদিকরা কোনো সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারে না, সকল গণমাধ্যমে রাখা হয়েছে। আপনারা একটা বিশেষ একটা পরিস্থিতিতে আছেন। আপনারা আগে আপনারা ধরেন দেশে যখন ছিলেন আপনারা সিদ্ধান্ত নিতেন, দলীয় একটা বৈঠক হতো, বৈঠকের মাধ্যমে এগুলা কর্মসূচিগুলো নেওয়া হতো এবং কর্মসূচি প্রস্তুতি গুলো এইভাবে নেওয়া হতো। এখন এই মুহূর্তে যে অবস্থায় আছেন, সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা কি এখন আপনাদের? দেখুন, আমরা সিদ্ধান্ত নেই দলের যারা কারাগারের বাইরে আছে, যারা দেশের ভিতরে আত্মগোপনে আছে, দেশের বাইরে যারা নির্বাসনে আছে, ওদের সাথে আমরা একটি যোগাযোগের মধ্য দিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন মাধ্যমে আমরা একটা মোটামুটি একটা মতামতের ভিত্তিতেই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে, দলের যে গণতান্ত্রিক যে ধারাবাহিকতা, দল আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল হিসেবে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল, যেই দলে আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ের নেতাদের মতামতটাকে গুরুত্ব দেওয়া হয়, তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ে। এক্ষেত্রে সেই ধারাবাহিকতাকে সীমিত পরিসরে হলো, সীমিত অবস্থা, ক্রান্তিকাল চলছে, এ সময় অনেক কিছুরই সুযোগ সুবিধা নেই, সকল পথ রুদ্ধ করে রাখা হয়েছে অবৈধ দখলদারদের দুঃশাসন। তারপরও এটা একটি গণতান্ত্রিক দল হিসেবে আমরা এটাকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু আমি আপনাকে যে কথাটি বলতে শুরু করেছিলাম, আপনি যে প্রশ্নটি করেছিলেন, কেন লকডাউন আর লকডাউনের অর্থটা কি? এখন এই যে কেন সাথে যুক্ত করেন, যেটা 13 তারিখ একটা ডেট দিয়েছেন, 13 নভেম্বর আমরা আরেকটা তারিখ জানি, ওই দিন এই ইউনূসের যে ট্রায়াল, যেটা ক্যাঙ্গারু কোর্ট যেটাকে আপনারা বলছেন, সেই ক্যাঙ্গারু কোর্টে একটা দিন তারিখ
ঠিক করা আছে, সেই দিন তারা জানাবে কবে শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করা হবে। আপনি কি এই কর্মসূচির সাথে ওই দিনটার কোনো সংযোগ আছে? ধন্যবাদ আপনাকে। এটাই হলো যে ওই দিনকে ঘিরেই, ওই দিনকে রেখেই আমাদের আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকা লকডাউনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এবং এই কর্মসূচিকে সফল করার জন্য, এই কর্মসূচিকে বাস্তবায়নের জন্য আমরা শুধু ঢাকাবাসী না, সারা বাংলাদেশের সকল বিভাগ এবং জেলা উপজেলা পর্যায়ের আমাদের নেতাকর্মীদের জনগণের সাথে সংযোগ সৃষ্টি করার জন্য, সংযোগ তৈরি করার জন্য, জনসমর্থনকে আরো বাড়াবার জন্য, যাতে এই লকডাউন কর্মসূচি সুন্দরভাবে, দৃঢ়ভাবে বাংলাদেশের মানুষ সফল করে, সেই লক্ষ্যেই কিন্তু ঢাকায় লকডাউন কর্মসূচি সকাল সন্ধ্যা পালনের আহ্বান জানানো হয়েছে। হরতাল এবং লকডাউনের মাঝখানে আপনারা আগে বিরোধী দলে থাকতে হরতাল দিতেন, সরকারে থাকতে হরতালের বিরোধিতা করতেন। হরতাল এবং লকডাউনের মাঝে পার্থক্যটা কি? দেখুন, পরিস্থিতির পরিবর্তনের কারণে আজকে একটি ভিন্ন জটিল অবস্থার ভিতর দিয়ে একটি ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি। কখন আমরা কেমন একটি সময়, যে সময়ে বাংলাদেশ বিরোধী শক্তিরা বঙ্গবন্ধু কন্যাকে তথাকথিত ক্যাঙ্গারু কোর্ট, আইসিটি আদালত বানিয়েছে, গঠন করেছে বেআইনি অসাংবিধানিক ভাবে। এবং সেই বিচারক কারা, সেই আদালতের আইনজীবী কারা? সবাই দেশ বিরোধী, সবাই অগণতান্ত্রিক, স্বৈরাচারী এবং দেশ বিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠীর অতি পরিচিত ঘনিষ্ঠজন। তারা কি রায় দিবেন, তারিখ ঘোষণা করেছেন, এটা কিন্তু দেশের মানুষ জানে। ক্যাঙ্গারু কোর্টে যে ক্যামেরা ট্রায়াল শুরু করেছে, সেখানে কারা? বঙ্গবন্ধু কন্যা, জাতির পিতার কন্যার বিপক্ষে রায় দিবে। সেই রায়ে আওয়ামী লীগেরও নেতৃবৃন্দকে একই সাথে এই ক্যাঙ্গারু কোর্ট থেকে তারা রায় দেওয়ার তারিখ ঘোষণা করবে। এটা বাংলাদেশের মানুষ মেনে নেয়নি, এটা বাংলাদেশের মানুষ মানবে না, মানারও কোনো কারণ নেই। এবং আরেকটি কথা আমি বলে রাখা ভালো, যেটা আওয়ামী লীগের নেতাকর্মীরা জানে, বাংলাদেশের মানুষও বিশ্বাস করে, এই ক্যাঙ্গারু কোর্টে রায় যাই দেখ না কেন, এই রায়ের কোনো কার্যকারিতা নাই। এই রায় কখনই বাস্তবায়ন করা, কখনই এই অবৈধ দখলদার, এই লুটেরা, দুর্নীতিবাজ ক্যাঙ্গারু কোর্টের যারা আদালত সাজিয়েছে, এই সরকার, এই অবৈধ সরকারের এই আদালতের রায় কখনোই বাস্তবায়ন হবে না, বাংলাদেশের মানুষ মানবে না এবং মানার কোনো কারণ নেই। তারপরও মানুষের প্রশ্ন, কেনই এই নাটক, এই ক্যাঙ্গারু কোর্ট বানানো হবে? এর প্রয়োজনটা কি ছিল? কেন ডক্টর মোহাম্মদ ইউনূস উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে, কেন উনি প্রতিহিংসার বশবর্তী হয়ে, প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তিনি এই আদালত করেছে? এই আদালতের বিপক্ষে, এই আদালতের কার্যক্রমের বিপক্ষে এবং এই দখলদার সরকার, ইউনূস সরকারের বিপক্ষে বাংলাদেশের মানুষ যে ক্ষোভ প্রকাশ করবে, নিন্দা জানাবে, প্রতিবাদ জানাবে এবং এই ক্যাঙ্গারু কোর্টের বিরুদ্ধে মানুষের জনমত প্রকাশ করার জন্যই এই রাজনৈতিক কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নের ভিতর দিয়ে, সফলতার মধ্য দিয়ে সারা দেশের মানুষ কিন্তু ধিক্কার জানাবে, প্রতিবাদ জানাবে, কি বন্ধ থাকবে এই দিনটা। এটা কিন্তু দখলদার ইউনূসের দ্রুত অপসারণের দাবিতে, যত দ্রুত দখলদার এই অসাংবিধানিক সরকার, দেশ বিরোধী সরকার যত দ্রুত বিদায় হবে, তত দ্রুত সকল বাংলাদেশের শান্তি, সম্প্রীতি, স্থিতিশীলতা ফিরে আসবে। এই কারণেই এই আন্দোলনের মূল টার্গেট হলো এই আদালতের প্রতি ঘৃণা এবং এই আদালতের প্রতি কোনো আস্থা নেই বাংলাদেশের মানুষ, সেটা প্রকাশ। এবং এই প্রকাশের মধ্য দিয়ে যত দ্রুত ইউনূসের বিদায় হবে, যত দ্রুত তিনি পদত্যাগ করবেন,
তত দ্রুতই বাংলাদেশের মঙ্গল হবে, বাংলাদেশের মানুষের মঙ্গল হবে। জি, আপনি যে প্রশ্নটা এই দিনটাতে 13 নভেম্বর হরতালের মতোই কি কি বন্ধ থাকবে, কি কি বন্ধ থাকবে না? ঢাকা লকডাউনের দিন ঢাকা সিটিতে অফিস, আদালত, দোকান পাট থেকে আরম্ভ করে সকল কার্যালয়, সকল ধরনের কার্যক্রম এদিন বন্ধ থাকবে। এদিন মানুষ এই আদালতের কার্যক্রমের প্রতি প্রতিবাদে মানুষ তাদের কাজকর্ম সেরে এদিন আমরা আহ্বান জানাবো, আমরা আহ্বান জানিয়েছি ইতিমধ্যে, সেদিন রাস্তায় মানুষ বেরিয়ে আসবে। যদি মানুষের উপরে মব ভায়োলেন্স না করা হয়, মানুষের উপরে সন্ত্রাস চালানো না হয়, দমন পীড়ন অত্যাচার যেটা এই সরকারের একমাত্র চরিত্র, যে চরিত্র ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, সারা দেশের মানুষকে ভয়ের ভিতরে, ভীতির ভিতরে, গ্রেপ্তারের মধ্য দিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে, এই আতঙ্ক যদি বন্ধ হয়, আমি বিশ্বাস করি বাংলাদেশের তরুণ প্রজন্ম এবং বাংলাদেশের মানুষ সেদিন রাস্তায় বেরিয়ে এসে এই অবৈধ দখলদার ইউনূস সরকারের এবং তার দোসরদের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে, বিক্ষোভ জানাবে এবং ঢাকায় জনগণের একটি উপস্থিতির মধ্য দিয়ে ধিক্কার প্রতিবাদের ভাষা কত কঠোর হতে পারে, কত শক্ত হতে পারে, এবং মানুষের এই বর্তমান অবৈধ সরকারের প্রতি যে ঘৃণা, এই দায়িত্বজ্ঞানহীন কাণ্ডের জন্য মানুষের যে ক্ষোভ এবং অন্যায় কার্যক্রমকে, সন্ত্রাসীদেরকে, জঙ্গিদেরকে এবং বাংলাদেশ বিরোধী আইএসের এজেন্টদেরকে বাংলাদেশকে দখল দিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের অধিকার, বাংলাদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা এটা নষ্ট করার জন্য যেই ব্যক্তিটি সবচাইতে নেতিবাচক ভূমিকা পালন করছে, তার হাত থেকে বাংলাদেশ, বাঙালি জাতি বাঁচতে চায়, এবং সেটা হলো দখলদার ইউনূস। এবং তার বিদায়ের জন্য বাংলাদেশের মানুষ প্রতিটি মুহূর্ত তারা অপেক্ষা করছে, তারা চায় না যে আর যতদিন থাকবে এই দখলদার সরকার ততই বাংলাদেশের ক্ষতি হবে, বাংলাদেশের মানুষের ক্ষতি হবে, বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, বাংলাদেশের মানুষের অধিকার, বাংলাদেশের মানুষের সম্ভাবনাকে ধ্বংস করাই যার একমাত্র চিন্তা, যার একমাত্র কাজ। সেই দখলদার সরকারের বিদায়ের জন্য সেদিন ঢাকায় লকডাউন কর্মসূচি পালনের জন্য বাংলাদেশের মানুষের প্রতি, আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি সহ সকল মানুষের প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়েছে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রেস সচিব দুইজন জানিয়েছেন এই কর্মসূচি প্রতিহত করার জন্য তারা সব ধরনের ব্যবস্থা নেবেন, সেই নির্দেশ দেয়া হয়েছে। দেখুন, সরকারের অবৈধ উপদেষ্টা পরিষদ এবং তার সাথে তার প্রেস সচিব, আমি নাম উচ্চারণ করতে চাই না, ইতিমধ্যেই তিনি একটা বিশেষণে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেছে, ডাস্টবিন। আমি সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাই, সবসময়ই তারা এই ধরনের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, রাষ্ট্রের জনগণ, রাষ্ট্রের মালিক হলো জনগণ, সেই জনগণকে তারা ভয় দেখায়। এবং একটি মানুষেরও যে অধিকার আছে কথা বলার, একজন মানুষের অধিকার আছে মত প্রকাশে, সে সংখ্যায় কম হোক আর বেশি হোক, তাকে দমন করা, তাকে ভয় দেখানো, তাকে হুমকি দেওয়া, এটা নজিরবিহীন, এটা বিশ্বের কোথাও এটা ঘটেনি। কিন্তু বাংলাদেশে এই অবৈধ দখলদাররা তারা এটা চালিয়ে যাচ্ছে। আজকে এই অবৈধ দখলদাররা ইতিমধ্যেই গ্রেপ্তার করার জন্য হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, এবং দেশের মানুষকে, বিশেষ করে যারা আন্দোলন সংগ্রাম, গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য কথা বলে, সেই মানুষদেরকেও এরা হুমকি দেয়। এরা গণতন্ত্রের কথা বলে কিন্তু স্বৈরাচারী আচরণ করে, গণতন্ত্রের কথা বলে অগণতান্ত্রিক কার্যক্রম যা আছে সবগুলো কিছুই, তাদের সব কার্যক্রমেই
বিবেচনা নিলে দেখা যাবে একজন ফ্যাসিস্ট অর্থাৎ ফ্যাসিস্ট সরকাররা, যে ফ্যাসিজমের যে জনক যে হিটলার কি মুসলিম, তাদের চাইতো জঘন্য জনকে পরিণত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার দোসররা। আজকে গোটা দেশের মানুষ আতঙ্কগ্রস্ত। আমরা প্রতিদিনই দেখি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ঘোষণা দেয় গ্রেপ্তার করা হবে, ডেভিল হান্ট পরিচালনা করা হবে। ডেভিলদের গ্রেপ্তার না করে আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেপ্তার করা হয়। ডেভিলদের গ্রেপ্তার না করে, সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে, খুনিদের গ্রেপ্তার না করে, লুটেরাদের গ্রেপ্তার না করে আওয়ামী লীগের শান্তিপূর্ণ, ছাত্রলীগের শান্তিপূর্ণ গণতান্ত্রিক শক্তি পূজারী দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ, যার জন্ম থেকে অনেকের জানার খুব আগ্রহ যে লকডাউনে যদি বাধা দেওয়া হয়, লকডাউনে আপনাদের কোনো নাম টেনে আপনার কর্ম করতে যদি না দেয় তারা, আপনারা তখন কি নতুন কি কর্মসূচি নিয়ে চিন্তা করেন আপনারা? দেখুন, লকডাউন কর্মসূচি একটা গণতান্ত্রিক কর্মসূচি। গণতান্ত্রিক আন্দোলনকে গণবিস্ফোরণে, গণ অভ্যুত্থানে আমরা পরিণত করতে চাই এবং বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে সেই আন্দোলনকে শরিক হওয়ার জন্য প্রস্তুত। যখনই মানুষের উপর আঘাত আসবে, মানুষ কিন্তু পাল্টা আঘাত করবে, প্রতিঘাত করবে, এটাই মানুষের নেচার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশের সবচাইতে বৃহত্তম এবং জনপ্রিয় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে, সাংগঠনিক কার্যক্রমকে বন্ধ করে তারা মনে করে থাকে, যারা এই দোসররা, এই অবৈধ দখলদাররা ভেবেছে যে বাংলাদেশের মানুষকে দমিয়ে রাখবে, বাংলাদেশের মানুষ প্রতিবাদ করবে না। কিন্তু দেখেন, ইতিমধ্যেই বাংলাদেশের মানুষের প্রতিবাদের ভাষা, প্রতিবাদের যে তাদের যে কর্মকাণ্ড বিভিন্নভাবে প্রকাশিত হচ্ছে। মানুষ জেগে উঠছে, মানুষ জেগে ওঠার যে সিমটম গুলো সেটা কিন্তু প্রকাশিত হচ্ছে। এখন কিন্তু সামাজিক মাধ্যমগুলোতেও এই সাংবাদিক গণমাধ্যমগুলোকে নিয়ন্ত্রণ করলেও মানুষের মুখের ভাষা, হৃদয়ের ভাষা, মানুষের মত প্রকাশের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো থেকে কিন্তু মানুষ বলছে, বারবার বলছে, বিশেষ করে নিম্নবিত্তের মানুষরা বলছে, শেখ হাসিনার শাসন আমলেই আমরা ভালো ছিলাম, শেখ হাসিনার শাসন আমলেই আমরা ভালো করে বসবাস করতে পেরেছিলাম। আইন শৃঙ্খলা। আপনাদের দলের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কর্মসূচি গুলা যখন আপনারা ঘোষণা করেন, তখন অনেকে মন্তব্য করেন যেটা যে আপনারা নিরাপদ অবস্থানে থেকে তাদেরকে গ্রেফতারের মুখে ঠেলে দিচ্ছেন, এবং এক একটা কর্মসূচি মানে হচ্ছে পুলিশের এবং জেল কর্তৃপক্ষ, জেলখানায় মানে গ্রেফতার বাণিজ্য, যেটা একজনের জামিন হচ্ছে তো জেল কেটে তাকে আরেকটা মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে। এর মাধ্যমে আজকে আমাদের অনুষ্ঠানে ইউটিউবার সাব্বির যে ছেলেটা, ওকে আমরা এনেছিলাম, ওর অভিজ্ঞতা বললো আর কি, যে বারবার জামিন হচ্ছে, বারবার জেলখানায় জেল গেটে আরেকটা মামলায় আটক করা হচ্ছে। এইভাবে কিন্তু বিশাল একটা বাণিজ্যের দিকে দেশটা পড়ে আছে। এটা যদি আপনি এটাকে যদি বাণিজ্য বলতে পারেন, কিন্তু একটি রাষ্ট্রে একটি রাষ্ট্র যেখানে সুশাসন আছে অথবা গণতান্ত্রিক শাসন আছে, সেখানে কিন্তু এইভাবে বাণিজ্য অথবা মামলা হতে পারে না। এর দায়ীকে অবৈধ দখলদার ইউনূস সরকার। আর আমরা যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেটাকে ঘিরে আমাদের নেতাকর্মীদের, তৃণমূলের নেতাকর্মীদের উপরে আঘাত আসবে, গ্রেপ্তার করবে, এবং আমাদের নেতাকর্মীরা ইতিমধ্যেই কিন্তু অসংখ্য নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, এবং গ্রেপ্তার হওয়ার পরও আপনি দেখবেন আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং সাধারণ মানুষও এই দখলদার সরকারের হাত থেকে বাঁচতে চাওয়ার জন্য তারা গ্রেপ্তার হতেও তাদের কোনো আপত্তি নেই। দেখবেন মানুষ কিন্তু
এখন মিছিলের সংখ্যা যেমন প্রতিদিন বাড়ছে, এবং এটা গাণিতিক হারে না, এটা জ্যামিতিক হারে এই সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের একমাত্র জায়গা তো বিক্ষোভ, মিছিল, প্রতিবাদ, প্রতিরোধ, এর পরিমাণটা কিন্তু প্রতিদিন বাড়তেছে। এবং এই মিছিলের সংখ্যাই শুধু বাড়তেছে, মিছিলের দৈর্ঘ্যও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং এটা হলো যে এই সরকারের অযোগ্যতা, ব্যর্থতা এবং এই সরকারের হীনমন্যতা এবং দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অর্থ লিপ্সা, এই সরকারের প্রতি মানুষের আর কোনো আস্থার, বিশ্বাসের ন্যূনতম জায়গায় এরা নেই। সে কারণে আমাদের নেতাকর্মীদের উপরে আঘাত করে, বাংলাদেশের মুক্তিকামী মানুষের উপরে গ্রেপ্তার করে, ভয় দেখিয়ে, বাণিজ্য করে, গ্রেপ্তার বাণিজ্য করে, মামলা বাণিজ্য করে, গণগ্রেপ্তার করে বাঙালি জাতিকে দাবিয়ে রাখা এত সহজ নয়। আমাদের অভিজ্ঞতা বলে, আর ইতিহাস সাক্ষ্য দেয় যে বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াতে জানে। বাংলাদেশের মানুষ, আমি লকডাউনকে কেন্দ্র করে আপনাদের একটা পোস্টার অনলাইনে আমি পেয়েছি, সেখানে বলা হচ্ছে 10, 11, 12, 13 নভেম্বর সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি সারা দেশে জেলা উপজেলা পর্যায়ে বিক্ষোভ প্রতিবাদ মিছিল। আর লকডাউনের দিন আপনাদের অফিস আদালত, দোকানপাট, যানবাহন ও কলকারখানা বন্ধের কথা বলা হয়েছে, কিন্তু স্কুল কলেজ নিয়ে কোনো বক্তব্য নাই। কিন্তু এই কর্মসূচি আমি আপনাকে মানে 13 তারিখ বঙ্গবন্ধু কন্যার আই তথাকথিত ক্যাঙ্গারু কোর্টের আদালতে রায়ের তারিখ ঘোষণা করাকে কারণে ওই দিন ঢাকাতে লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেখানে কিন্তু স্কুল কলেজ থেকে আরম্ভ করে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান, অফিস আদালত, দোকানপাট, কলকারখানা যাই এর আওতায় পড়বে সবকিছু এদিন বন্ধ থাকবে। সবকিছুকেই এর আওতায় আনা হয়েছে। জনগণের সারা বাংলাদেশে যে ওয়েব সৃষ্টি হবে, সেই ওয়েবের আলোকে ঢাকা থেকে সারা বাংলাদেশের যোগাযোগ ন্যাচারালি বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং এভাবেই আমরা গণতান্ত্রিক দল হিসাবে অন্যায়, অবিচার, অবৈধ কর্মকাণ্ড, দখলদারিত্বের হাত থেকে এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মানুষ, বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা উপরে যে আক্রোশ, যে প্রতিহিংসা ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার দোসররা বাস্তবায়নের জন্য যে এগিয়ে চলছে, তার বিরুদ্ধে একটি তীব্র কড়া প্রতিবাদ এবং জনগণের হুঙ্কার প্রকাশ আমরা করতে চাই। যে হুঙ্কারের মধ্য দিয়ে, যে প্রতিবাদের মধ্য দিয়ে অনতি বিলম্বে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পতন ঘটবে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এখন পর্যন্ত আওয়ামী লীগের যে কর্মসূচিগুলো আমরা দেখি, মানে মিছিল হচ্ছে, খুব অল্প সময়ের জন্য মিছিল হচ্ছে, ঝটিকা মিছিল। এই মিছিলকে কেন্দ্র করে কিন্তু কোন ধরনের সহিংস ঘটনা এখন পর্যন্ত কেউ আমরা দেখি নাই। এখন শান্তিপূর্ণ কর্মসূচি আওয়ামী লীগের পক্ষ থেকে আছে। এই লকডাউন কি শান্তিপূর্ণ থাকবে, না এটা একটা অশান্তি, অহিংস হয়ে উঠতে পারে? এটা নির্ভর করবে এই দখলদার সরকারের কর্মের উপরে। কারণ তারা তো কোনো ভালো, সবসময় সন্ত্রাসী মব সন্ত্রাসীদেরকে তারা লেলিয়ে দেয়। স্বৈরতান্ত্রিক গোষ্ঠীর মতো, ফ্যাসিস্টদের মতো এই খুনি ইউনূস সরকার বাংলাদেশ বিরোধী শক্তিকে যে কোনো শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন, সেটা প্রাইমারি স্কুলের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক থেকে আরম্ভ করে বিভিন্ন পর্যায়ে আমরা ইতিমধ্যেই দেখেছি, তারা মব সন্ত্রাস করে। আওয়ামী লীগের মিছিলের উপরে, ছাত্রলীগের মিছিলের উপরে, যে কোনো শান্তিপূর্ণ কর্মসূচির উপরেই তারা মব সন্ত্রাস করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অন্যায়ভাবে, অবৈধভাবে। তো সেক্ষেত্রে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি যখন পালন করতে দেওয়া হবে না, তখন তো নিজেকে বাঁচাবার জন্য, গণতান্ত্রিক অধিকার ফিরে পাবার জন্য, ন্যায়সঙ্গত দাবি পক্ষে কথা বলার জন্য মানুষ তো বাঁচতে চায়। মানুষ তো নিজেকে রক্ষা করার জন্য অনেক কিছুই করতে পারে। আমরা কোনো যুদ্ধ করতে চাই না, কিন্তু যুদ্ধ বলে
ইউনূস সাহেব সেই শুরু থেকে যুদ্ধ অবস্থা, বাংলাদেশে যুদ্ধ চলছে, যুদ্ধ পরিস্থিতি, যুদ্ধ বিরাজমান এই কথা বলে। উনি কি যুদ্ধ বলতে চাচ্ছে আমরা জানি না, তবে বাংলাদেশের মানুষ এখন বিশ্বাস করে একটি গণযুদ্ধের মধ্য দিয়েই, একটি নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে গণতান্ত্রিক আন্দোলন যদি ব্যর্থ হয়, ব্যাহত করা হয়, সেক্ষেত্রে জনগণ যে কোনো শক্তির মধ্য দিয়ে যে কোনো ভাবে যার হাতে যা কিছু আছে তাই নিয়ে আবার সেই ৭১ সালের ন্যায় যুদ্ধ করবে আমি মনে করি না। তবে তার চাইতো গণবিক্ষোভের মাত্রাটা ভিন্ন রকম হতে পারে, সেই বিশ্বাস আমি আছে, এবং বাংলাদেশের মানুষ এভাবেই তৈরি হচ্ছে। লগি বৈঠা নিয়ে যেমন বাংলাদেশের মানুষ বেআইনি কার্যক্রমকে মোকাবেলা করেছে, আমাদের দেশের মানুষ লগি বৈঠার নেয় আবার যদি প্রয়োজন হয়, প্রয়োজনে লগি বইটা হাতে নিতেও বাংলাদেশের মানুষ দ্বিধা করবে না। আপনার সাথে আমাদের আগের ইন্টারভিউতে, যেদিন কথা বলেছিলাম, সেদিন আপনি একটা আভাস দিয়েছিলেন লকডাউন বা ঢাকা ব্লকেড, এমন একটা দুটো শব্দ উচ্চারণ করেছিলেন। এরপরে কিন্তু লকডাউন শব্দটা এসছে। এরপরে আজকে আপনি লগি বইটার কথা মনে করিয়ে দিলেন। পরবর্তী কর্মসূচিতে কি তা থাকতে পারে? দেখুন, আমরা লগি বৈঠা একটা প্রতীকী অর্থে বলেছি, এটা এখনো সেটা প্রতীকী অর্থেই আমরা বলতে চাই। আমরা যুদ্ধ বলতে সশস্ত্র যুদ্ধ বুঝাই না, তবে যুদ্ধ আমাদের করতে হবে, এটা অবশ্যম্ভাবী। আমরা যুদ্ধ মানি খুন খারাপি নয়, রক্তাক্ত নয়, রক্তাক্ত পথে আমরা যেতে চাই না, কিন্তু আমরা শান্তির পথেই থাকতে চাই। আমরা লকডাউনের কথা বলেছি, আমরা লকডাউন কর্মসূচি দিয়েছি, এবং এই লকডাউন কর্মসূচি কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল যাবৎকালে বাংলাদেশে দেয়নি, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। লকডাউনের কর্মসূচিটা বাংলাদেশের প্রথম বাংলাদেশ আওয়ামী লীগ থেকেই এই রাজনৈতিক কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে। এই বিষয়টি আমি একটু স্মরণ করিয়ে দিলাম। অনেকে অনেক কথা বলেন, কিন্তু রাজনীতির পরিভাষা সময়ের পরিবর্তন হতে পারে, এবং সেই পরিবর্তনের পথেই যেহেতু দখলদাররা যেভাবে আওয়ামী লীগ প্রথম কবে এই লকডাউন শব্দটা ব্যবহার করেছিল আপনি মনে করিয়ে দিচ্ছেন? আওয়ামী লীগ ব্যবহার করেনি, সরকার ব্যবহার করেছে। আচ্ছা, সরকার ব্যবহার করেছে। আওয়ামী লীগ এবারই প্রথম বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে রাজনৈতিক কর্মসূচি হিসাবে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে, এবং সেই শব্দটা আমরা করোনার সময় আমরা ব্যাপকভাবে শুনতাম। এইটা করোনার সময়, এখানে আমি একটুখানি ব্যাখ্যা দেই, সময় বেশি নেব না। করোনার মহামারী, করোনা ভাইরাস জীবন হানি করছে, দেশ, সেটা কোনো দেশ না, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। তার থেকে রক্ষার জন্য আমার মনে হয় বর্তমান অবৈধ দখলদার সরকার সে করোনা ভাইরাসের চাইতেও ভয়ঙ্কর, কারণ দেশটাকে গিলে ফেলছে, দেশের অর্থনীতি, দেশের সামাজিক শৃঙ্খলাবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ সবকিছুকে ধ্বংস করে ফেলছে। এটা হলো করোনার চাইতেও বড় মহামারী। এই মহামারী থেকে দেশের মানুষকে রক্ষা করার জন্য আমরা লকডাউন কর্মসূচিটি আওয়ামী লীগের পক্ষ থেকে রাজনৈতিক কর্মসূচি হিসাবে এটা ঘোষণা করা হয়েছে। এটার সাথে কোনো দ্বন্দ্ব নেই। কাউকে অন্য কোনো রাজনৈতিক দলকে আমরা অনুসরণ করি নাই। আর কোনো ভালো কিছু থাকলে, অনুসরণ করার মতো কোনো ভালো কর্মসূচি যদি থাকে, সেটা তো গ্রহণ করা যেতেই পারে, কিন্তু এই কর্মসূচি আওয়ামী লীগের প্রথম, বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল হিসাবে এটা কর্মসূচি এটা ঘোষণা করা হয়েছে। আমার মনে হয় পৃথিবীতে প্রথম বাংলাদেশ আওয়ামী লীগই একমাত্র গণতান্ত্রিক রাজনৈতিক দল, সেই দলটি লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে, এবং এই কর্মসূচির সাথে বাংলাদেশের মানুষের সহমত আছে। সেটা আগামী 13 তারিখে এটা প্রমাণিত হবে বলে আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ। আমি আরেকটা বিষয় আপনাকে দিয়ে যাই, সেটা আমরা নিউজে দেখেছি যে সেনাবাহিনীর
একটা অংশ, বড় অংশ ইয়া থেকে বাইরের ডিউটি থেকে ব্যারাকে ফেরত নেওয়া হচ্ছে। সারা দেশে আপনাদের নেতা কর্মীরা যে গ্রেফতারের শিকার হচ্ছেন, হয়রানির শিকার হচ্ছেন, সেনাবাহিনী প্রত্যাহারের পরে কি পরিস্থিতি উন্নতি হতে পারে? দেখুন, সেনাবাহিনী থাকাকালীন অবস্থাতেই তো আমাদের নেতাকর্মী, সাধারণ মানুষ, ব্যবসায়ীরা সকলেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। রক্ষা করার জন্য যেভাবে মানুষের প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু পূরণ হয়নি। এই প্রত্যাশা কেন পূরণ হয়নি এর জবাব কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকেই দিতে হবে একদিন। আর যারা এই সেনাবাহিনী তাদের ব্যারাকে ফিরে যাবে, এটা তো খুবই সাধারণ। একটি দেশের সেনাবাহিনী আমাদের জাতীয় প্রতিষ্ঠান এবং এটা প্রাচীনতম কাল থেকেই সেনাবাহিনীর প্রতি আলাদা সম্মান ও মর্যাদা রাষ্ট্রীয়ভাবেই দেওয়া হয়, এটা নতুন কিছু না। সেই প্রতিষ্ঠানটি তার দায়িত্ব পালন করবে ব্যারাকে থেকে, সেনা আইনে, আমরাও সেটা বিশ্বাস করি। তো আমাদের গর্বিত সেনা বাহিনীকে আজকে যারা প্রশ্নবিদ্ধ করছে, আজকে যারা বিভিন্নভাবে তাদেরকে খাটো করার জন্য বিভিন্ন ধরনের বক্তব্য, বিবৃতি, হুঙ্কার দিচ্ছে, এর কোনোটাই বাঞ্ছনীয় নয়। এটা বাংলাদেশের মানুষ এটা প্রত্যাশা করে না। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে সেনাবাহিনী একটি প্রফেশনাল, একটি জাতীয় প্রতিষ্ঠান, তার পেশাদারিত্ব, দক্ষতা বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হিসাবে এই প্রতিষ্ঠানটি দায়িত্ব পালন করবে আন্তর্জাতিকভাবে, সারা দুনিয়াতে। দেশে আরেকটা পরিস্থিতি, দেশে আপনারা যাদের মাধ্যমে মব সন্ত্রাসের শিকার হচ্ছিলেন আপনার নেতা কর্মীরা, সেই শক্তিগুলো ইলেকশনের দিকে, ইলেকশন নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কে কোথায় নমিনেশন পাচ্ছেন, কে কোথায় নমিনেশন পাবেন, এগুলি নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছেন। আপনারা যেহেতু মূল ইয়েতে নাই, আপনারা অন্য অন্য জায়গায় আছেন। সেটা এই ইলেকশন নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ার সুযোগে আপনাদেরকে রাজনৈতিক ক্ষেত্র নতুন একটা অবয়ব নিতে পারে। রাজনীতির জায়গায় থাকবে, রাজনীতিবিদরা রাজনীতি করবে, বিরাজনীতিবিদরা বিরাজনীতিকরণ করার চেষ্টা করবে, কিন্তু তারা ব্যর্থ হবে। একটি উত্তর। আরেকটি বিষয় হলো আওয়ামী লীগকে বাদ দিয়ে, আওয়ামী লীগের মতো জনপ্রিয় এবং বাংলাদেশের সর্ববৃহত্তম দল এবং এখনো বিভিন্ন বিবেচনায়, বিভিন্ন জরিপে যার জনপ্রিয়তা জনগণের বিবেচনায় আমরা দেখেছি, আমরা বিভিন্ন জরিপ আমরা দেখেছি, আমরা স্টাডি করেছি, তাতে প্রায় 60% কাছাকাছি জনমত এখনো আওয়ামী লীগের পক্ষে। আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে মানুষের আস্থা, বিশ্বাস, ভালোবাসা। সেক্ষেত্রে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন হবে, সেই নির্বাচন অর্থবহ নির্বাচন হবে না, সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না, সেই নির্বাচন হওয়ার কোনো নমুনাও বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। কারণ নির্বাচন করতে হলে যে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়া প্রয়োজন, যেখানে সকল দলের অংশগ্রহণ করা দরকার, সুযোগ থাকতে হবে, এবং অংশগ্রহণমূলক নির্বাচন এবং জনগণের প্রত্যাশা পূরণের, জনগণের প্রত্যাশার সাথে আন্তর্জাতিক দুনিয়ার সাথে, গণতান্ত্রিক শক্তির সাথে, সংবিধানের সাথে যে সামঞ্জস্য, সেই সামঞ্জস্যতার বাইরে গিয়ে যে নির্বাচনের স্বপ্ন দ্বারা দেখছে, তারা কি স্বপ্ন দেখছে, এটা অলীক যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হওয়ার কোনোই সম্ভাবনা আছে বলে আমরা মনে করি না। বরঞ্চ এটাকে দেশের মানুষকে 5ই আগস্ট যেভাবে প্রতারিত করা হয়েছিল, প্রতারিত করে যে ধ্বংসের পথে দেশটাকে নিয়ে যাওয়া হয়েছে, আমি মনে করি এখনো এর চাইতে বড় ক্ষতি করার জন্য এই একই ধরনের প্রতারণার ফাঁদ ফেলা হয়েছে, যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতা কর্মী, ভোটার, বাংলাদেশের গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ, অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ প্রগতিশীল মানুষরা, ছাত্র সমাজ, তরুণ সমাজ, এমনকি
সুশীল সমাজ, বিভিন্ন শ্রেণী পেশাজীবীরা এই নির্বাচনকে মানবে না, এই নির্বাচনে ভোট দিতে যাবে না, ভোট কেন্দ্রে যাবে না, ভোট হওয়ারও কোনো সুযোগ আছে বলে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষও মনে করে না। এবং যারা রাজনৈতিক বিশ্লেষক, যারা গবেষক, রাষ্ট্রবিজ্ঞানী থেকে আরম্ভ করে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো যারা বাংলাদেশের দিকে দৃষ্টি রাখছে, তারাও কিন্তু এমনটা ভাবে না। সেক্ষেত্রে এই নির্বাচন নিয়ে এবং নির্বাচনের পরবর্তী কি হবে এটা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভাবনা নাই। ভাবনা একটাই, যত দ্রুত এই অবৈধ দখলদার সরকারকে বিদায় করে নতুন করে আমাদের আবার স্বপ্ন যাত্রা, ঘুরে দাঁড়াবার যাত্রা, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা আবার ঐকান্তিকভাবে সকলে মিলে কাজ করব দেশের রত্ন শেখ হাসিনার। তফসিল ঘোষণার আগেই বিএনপি যে মনোনয়ন ঘোষণা করেছে, এটাকে আপনারা কিভাবে দেখেন? দেখুন, এ ধরনের অতীতের ইতিহাস আছে, সাক্ষ্য আছে। মনোনয়ন বাণিজ্যটা কারা বাংলাদেশে শুরু করেছে, এটার একটা প্রাতিষ্ঠানিক রূপ কিভাবে হয়েছে এটা ব্যাখ্যা করে বলার কোনো অবকাশ রাখে না। তবে আমি একটি কথাই শুধু বলবো যে পৃথিবীর ইতিহাসে, গণতান্ত্রিক নির্বাচনের ইতিহাসে মনোনয়নপত্র দাখিলের তারিখের ঠিক নেই, তার আগেই মনোনয়ন সিদ্ধান্ত দিয়ে দেওয়া হলো। এর মানেটা কি? এই নজিরবিহীন ঘটনা, এই নজিরবিহীন এই মনোনয়ন ঘোষণা দিয়ে একটা ধাপ অতিক্রম করা। এখন নতুন করে আবার বলা হয়েছে মনোনয়ন বাণিজ্যের নমুনাটা কি আগে ঘোষণা দেওয়া হলো, চূড়ান্ত করা হলো, তারপরে এখন বলা হচ্ছে এটা পরিবর্ধন, সংযোজন, বিয়োজন, অথবা যা আছে যেমন আছে সেভাবেও থাকতে পারে, আবার নতুন করে চিন্তা ভাবনাও করা যেতে পারে। অর্থাৎ বাণিজ্যের একটি, যদি বাণিজ্য হয়ে থাকে, দেশের যা অবস্থা নমিনেশন প্রকাশের পরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা থেকে অনুমান করা যায়। এখন আবার নতুন অনুমান, নতুন পথে নতুন একটি কৌশল অবলম্বন করা হলো। তার পরিণতিও যে মনোনয়ন বাণিজ্য হবে না, এই কথার গ্যারান্টি তো আমি কিভাবে দেব? এটা আগামী দিনে বাংলাদেশের বিদগ্ধ জনতা এবং মানুষেরাই এবং সুশীল সমাজ এবং বোধধারাই এর বিবেচনা করবে। এ বিষয়ে তারা তাদের অভিমত দিয়ে জাতিকে উপকৃত করবে, এটাই আমার দৃঢ় বিশ্বাস। আপনাদের তো ইলেকশন করার কোনো বিন্দুমাত্র, করতে দেওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা দেখা যাচ্ছে না। তা আপনারা কি নির্বাচন বর্জনের ঘোষণা দেবেন না প্রতিহত করার ঘোষণা দেবেন? যে নির্বাচনে জনগণের অংশগ্রহণ থাকবে না, যে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে না, যে নির্বাচনে বাংলাদেশের মানুষের মতামত প্রকাশের সুযোগ থাকবে না, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে যাবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা, ভোটাররা, সমর্থকরা যেমন ভোট দিতে যাবে না, সেই ভোট কেন্দ্রে যাবে না, ভোট দিবে না। অতএব সেই নির্বাচনে যে অর্থবহ নির্বাচন হবে না, সেই নির্বাচন যে খণ্ডিত নির্বাচন হবে, সেই নির্বাচন যে একটি স্বার্থান্বেষী মহলের দালাল দোসরদের স্বার্থ বাস্তবায়নের জন্য, তাদের প্রভুদের স্বার্থ রক্ষার জন্য যে নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করবে না, করতে পারে না। আমরাও সেই নির্বাচনে অংশগ্রহণ করব না। আমাদের ভোটাররা, আমাদের সমর্থকরা যেমন ভোট কেন্দ্রে যাবে না, প্রয়োজনে যেমন বাংলাদেশের মানুষ যদি প্রয়োজন বোধ করে সেক্ষেত্রে নির্বাচন বন্ধ কিভাবে করতে হয়, অতীতের অনেক ইতিহাস আছে। ৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি মার্কা নির্বাচন বাংলাদেশের মানুষ অংশগ্রহণই শুধু করেনি, অনেক কিছু করেছে। ইয়াহিয়া খান কিন্তু ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় একটা নির্বাচন করার চেষ্টা করেছে, সেটাও কিন্তু ব্যর্থ হয়েছে। সুতরাং বাংলাদেশের ইতিহাস আছে, সাক্ষ্য আছে, ঐতিহ্য আছে। চাইলেই অন্যায় করে অথবা ক্ষমতা বল প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে বাংলাদেশের মানুষের
মতকে, বাংলাদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মৌলিক অধিকার, ভোট প্রয়োগের অধিকার, নির্বাচনে দাঁড়াবার অধিকার বঞ্চিত করে কেউ নির্বাচন করা এত সহজ নয়, এটা সম্ভব নয়। ধন্যবাদ। প্রথম আলো সম্পাদক একটা লেখায় লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম আলোর বিরুদ্ধে সংসদে বক্তব্য রেখেছিলেন, তিনি আজকে দেশ ছাড়া, এবং তারা এই যে মন্তব্যটা প্রথম আলো সম্পাদকের, কোন মন্তব্য করবেন এটা নিয়ে আপনার? আমি কাশির কারণে আরেকবার বলেন। প্রথম আলো সম্পাদক প্রথম আলো প্রতিষ্ঠা বার্ষিকীতে একটা লেখায় মনে করিয়ে দিয়েছেন শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে প্রথম আলোর বিরুদ্ধাচরণ করেছিলেন, তিনি আজকে দেশ ছাড়া, এবং তারা দেশে পত্রিকা, সবচেয়ে জনপ্রিয় পত্রিকাটা পরিচালনা করছেন। দেখুন, আমাদের ক্ষোভ কখনোই প্রথম আলো পত্রিকার বিপক্ষে ছিল। প্রথম আলোর সাংবাদিকদের বিরুদ্ধে আমাদের কোনো মতামত, আমাদের নেত্রী মতামত দেননি, বক্তব্য দেননি। দিয়েছেন কোন একটি সুনির্দিষ্ট একজন ব্যক্তিকে, যার উদ্দেশ্য, তার লক্ষ্যই ছিল বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার দলকে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে, রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব দানকারী দলটাকে ক্ষতি করা এবং সাম্প্রদায়িক জঙ্গিবাদী গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠীর পৃষ্ঠপোষকতাকারীদের বিপক্ষে ইঙ্গিত করে আমাদের মাননীয় নেত্রী বক্তব্য রেখেছেন। একজন ব্যক্তিগত বিষয়কে নিয়ে উনি যে বক্তব্য রেখেছেন তার জবাব বাংলাদেশের মানুষ এবং সাংবাদিকরাই দিবে। বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি, প্রগতিশীল শক্তি এবং দেশপ্রেমিক শক্তিরাই ওনাকে মূল্যায়ন করবে। তবে একটি কথা আমি তার প্রতি, মতিউর রহমান সাহেবের প্রতি সম্মান রেখেই, বয়োজ্যেষ্ঠ মানুষ, সম্মান রেখেই আমি বলতে চাই, উনি কিন্তু, আমরা দেখেছি বিভিন্ন অগণতান্ত্রিক সরকারের, স্বৈরতান্ত্রিক সরকারের পক্ষে দালালি করেও কিন্তু তিনি ওনার শেষ রক্ষা করতে পারেননি, তাকে ক্ষমা চাইতে হয়েছে। এবং তিনি যে দালালি করেছেন তা কিন্তু আবার আওয়ামী লীগ সরকার যখন দেশ পরিচালনা করেছেন তখন উনি কিন্তু তখনও সেই কথাটি বলে উনি আবারও ক্ষমা চেয়েছেন। আমরা চাই না তিনি এমন কোনো কথা বলুক, তিনি বয়োজ্যেষ্ঠ মানুষ, যার দ্বারা স্বৈরতান্ত্রিক, অগণতান্ত্রিক, ফ্যাসিস্ট সরকারের পক্ষে উনি এখনো কথা বলছেন। এটার প্রমাণ তো ওনার কথার ভিতর দিয়ে, সাক্ষাৎকারের ভিতর দিয়ে, লেখার ভিতর দিয়ে বেরিয়ে আসে। এটা বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে না। আমার মনে হয় এই জায়গাটা থেকে এখনো তার উচিত তার বিবেচনাকে, তার চিন্তাকে, তার চেতনাকে পরিবর্তন আনা খুবই জরুরি। কারণ একটি দেশ, রাষ্ট্রের ঊর্ধ্বে একজন ব্যক্তির স্বার্থ হতে পারে না। একটি জাতির, গোষ্ঠীর, সংস্কৃতির এবং স্বাধীনতার সার্বভৌমত্বের বিপক্ষে একটি নামকরা পত্রিকার এডিটরের মন্তব্য কতখানি বাঞ্ছনীয় সেটা বিচারের ভার বাংলাদেশের প্রগতিশীল মানুষ, গণতান্ত্রিক মানুষ, দেশপ্রেমিক মানুষের কাছেই আমি রাখলাম। ধন্যবাদ। জনাব বাহাউদ্দিন নাসিম, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।